নতুন সরকারের অধীনে প্রথম একনেক বৈঠক বসছে আজ। এজেন্ডায় রয়েছে 17টি প্রকল্প, যা বাস্তবায়নে খরচ হতে পারে প্রায় 11,500 কোটি টাকা। এর মধ্যে নতুন প্রকল্প 9টি। সকাল 10:30টায় সচিবালয় মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। রীতি ভেঙে পরিকল্পনা কমিশনের বদলে এবার একনেক সভায় আয়োজন করা হয়েছে সচিবালয়। পরিকল্পনা কমিশন জানায়, করতোয়া নদী পুনরুদ্ধারে 1100 কোটি টাকার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় হতে পারে প্রায় 1,500 কোটি টাকা। সীমান্ত সড়ক নির্মাণের জন্য প্রস্তাব 3666 কোটি টাকা। এর বাইরে রাজধানী ঢাকায় পানি সরবরাহ প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে একনেকে। এজেন্ডায় নেই পদ্মা ব্যারেজ প্রকল্প। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, নতুন সরকারের প্রথম একনেক বৈঠকের বিষয়ে আজকে কি তথ্য আছে আপনার কাছে, সেই সম্পর্কে আমাদেরকে জানাবেন। শাওন, আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিনই সকাল 9টার পরপরই অফিসে ঢোকেন, কিন্তু আজকে কিছুটা যানজট থাকায় তিনি সকাল 9:30টায় সচিবালয়ে প্রবেশ করেছেন। প্রবেশ করেই তিনি ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা এসেছেন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে পারস্পরিক প্রতিবেশী সম্পর্ক রয়েছে, সেই পারস্পরিক সম্পর্ক জোরদার এবং দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় স্থান পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। গতকাল কিন্তু আমেরিকার রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ঠিক একদিন পরই আজকে আবার ভারতের যে হাই কমিশনার রয়েছেন তিনি আজকে এসেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। ভেতরে এখন বৈঠক চলছে। এই বৈঠকের পর একনেকের বৈঠক অনুষ্ঠিত হবে এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত আবার আসবেন আজকে সাক্ষাৎ করার জন্য তারেক রহমানের সঙ্গে। এই যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এবং ভারতীয় হাই কমিশনার, এই রাষ্ট্রদূতদের সঙ্গে দুদেশের পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হতে পারে এবং বৈশ্বিক যে সংকট, সেই সংকট মোকাবেলায় আসলে উত্তরণে কি করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া এই সরকার গঠন করার পর আজকে প্রথম একনেকের বৈঠক অনুষ্ঠিত হবে। এই একনেকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে স্পেসিফিক করে আমরা বলতে পারবো যে আসলে কোন কোন বিষয়গুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই বিষয়গুলো আমরা একনেক বৈঠকের পর আমাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানালে আমরা সেটি বলতে পারবো। এছাড়া ভারতের এবং ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রদূত তারা যে সাক্ষাৎ করতে এসেছেন তাদের সঙ্গে কি আলোচনা হয়েছে, সে বৈঠক শেষে বেরিয়ে আসলে হয়তো প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে আমাদেরকে জানালে আমরা নির্দিষ্ট করে বলতে পারবো যে বাংলাদেশের সঙ্গে এই দেশগুলোর যে সুসম্পর্ক জোরদার করার জন্য এবং বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় কি কি করণীয়, কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে এবং কি কি বিষয়ে পরামর্শ করা হয়েছে, এই বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কি পরামর্শ দিয়েছেন, কি প্রস্তাবনা দিয়েছেন, কিংবা ভারতীয় হাই কমিশনার এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত কি পরামর্শ দিয়েছেন কিংবা কি প্রস্তাব দিয়েছেন, সেই বিষয়গুলো আপনার মাধ্যমে মাইটিভির দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শাওন, সচিবালয় থেকে এই ছিল আমার কাছে তথ্য। শাওন। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে প্রথম একনেকের সভার বৈঠকের বিষয়বস্তু জানাচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। নওগাঁ জেলায় বাড়ছে সংক্রমণ রোগ হামের প্রাদুর্ভাব। ইতিমধ্যে শনাক্ত হয়েছে একাধিক রোগী, মৃত্যুর ঘটনাও রয়েছে। তবে চিকিৎসা ব্যবস্থা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। প্রতিনিধি আবু বক্করের রিপোর্টে জানাচ্ছেন জুবাইর রহমান। নওগাঁ জেলায় ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সংক্রামক রোগ হাম। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত জেলায় হামের উপসর্গ পাওয়া গেছে 76 জনের মধ্যে। ল্যাব টেস্টে শনাক্ত হয়েছে 9 জন। আক্রান্তরা ছড়িয়ে রয়েছে সদর, পোরশা, নিয়ামতপুর, সাপাহার, আত্রাই ও মান্দা উপজেলায়। সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা দিয়েছে নওগাঁ পৌরসভার 5 নম্বর ওয়ার্ড ও নিয়ামতপুরের ভাবিচা ইউনিয়নের একটি ওয়ার্ডে। নিউমোনিয়া সিভিয়ার পর্যায়ে চলে গেছে, যেটা এখন বুকের ইনফেকশন। এটা ওনারা বলতেছে যে আরও 4-5 দিন বা 1 সপ্তাহ লাগতে পারে। এখন উন্নতি হয়েছে, পাতলা পায়খানা একটু কমে গেছে, বমি কমেছে আর কি। একটু পরিবেশটা আরও উন্নত করার দরকার, হসপিটালটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা বিশেষ প্রয়োজন। জায়গা হিসাবে আরেকটু এটা প্রশস্ত করার দরকার। রোগীর চাপ বেশি, সকালবেলা দেখলাম অনেকে ফ্লোরে ঘুমাচ্ছিল।
গত এক সপ্তাহ ধরে সর্দি, কাশি, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় বাড়ছে শিশু রোগীদের। শয্যা সংকটে অনেককে মেঝেতে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে, যা বাড়াচ্ছে নতুন সংক্রমণের ঝুঁকি। এখনো সুস্থ হয়নি কো বাচ্চা, পায়খানা হতেই আছে। আল্লাহর রহমতে ওষুধ টষুধ খাওয়ায় যে অনেকটা সুস্থ হয়ে গেছে। হঠাৎ করে ফুড পয়জন হয়, আমরা ভর্তি করাইছি 11টার দিকে, তো মাশাআল্লাহ ভালোই আমরা পাচ্ছি, সার্ভিস পাচ্ছি এখানকার। প্রাদুর্ভাব বাড়লেও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন চিকিৎসকরা। জানালেন, জেলা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে, প্রস্তুত রয়েছে আইসোলেশন ওয়ার্ড। আমাদের এই মুহূর্তে আমাদের 250 সদর জেনারেল হাসপাতাল নওগাঁতে গত এক সপ্তাহে 3 জন রোগী ভর্তি হয়েছিল। তার মধ্যে গতকালকে একজনকে আমরা সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় আমরা হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছি। এবং 3 জনের বয়সী 6 মাস থেকে 9 মাসের মধ্যে একটা আইসোলেশন সেন্টার করেছি শিশু ওয়ার্ডের এক পাশে, যেখানে আমরা কোনো সন্দেহভাজন কেস এর সন্দেহ হলে আমরা সেই রোগীকে আমরা সেখানে ভর্তি দিচ্ছি। নওগাঁ 250 জেনারেল হাসপাতালে ভর্তি আছেন 3 জন শিশু, এবং এছাড়া আমাদের বিভিন্ন উপজেলায় 6 জন শিশু ভর্তি আছে। যা রাজশাহীতে প্রেরণ করা হয়েছে 3 জন, নিয়ামতপুর উপজেলায়, পোরশা উপজেলা এবং আত্রাই উপজেলায়। এই 4টি জায়গায় আমাদের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে বেশি। ইতোমধ্যে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম কর্নার চালু করা হয়েছে। আক্রান্ত এলাকার আশেপাশে শিশুদের দেয়া হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। বগুড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপির জুলাই সনদ অস্বীকার করে দেশকে অস্থিতিশীল করছে। এই পরিস্থিতি চললে জনগণকে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবেন তারা। বগুড়া 6 আসনের উপনির্বাচনে প্রার্থী আবিদুর রহমান সোহেলের ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি দাবি করেন, 33 দলের ঐকমত্যে প্রণীত সনদের বাস্তবায়ন থেকে সরে আসা রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও অধ্যক্ষ শাহাবুদ্দিন সহ নেতৃবৃন্দ। সারা দেশের মানুষ কিন্তু বগুড়ার নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এটা যদি আরেকটা মাগুরার নির্বাচন না হয়, আমরা এটাকে রিভাইভ, এটাকে যদি আবার আরেকটা মাগুরা বানান, এমনিতেই তো আপনার জুলাই সনদকে অস্বীকার করে 18 কোটি মানুষের আকাঙ্ক্ষাকে পুনরুদ্দীত করে যে রাজনীতি জাতীয় সংসদে নিরাপদ হবে, জাতীয় সংসদে বিতর্ক হবে, জাতীয় সংসদে মীমাংসা হবে, আপনি জাতীয় সংসদের বিতর্ককে আপনি এখন রাজপথে ঠেলে দিয়েছেন। রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে ভবনে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হবার কথা রয়েছে। প্যানেলের অপর সদস্যরা বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী। গত 8 মার্চ এই মামলায় পলাতক 6 আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন করেন প্রসিকিউটর গাজী MH তামিম। একই সঙ্গে শুনানির জন্য সময় চান। এরই মধ্যে ধারাবাহিকতায় আজ অভিযোগ গঠন নিয়ে শুনানি হবে। বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন 2 জন। তারা হলেন সাবেক আইজিপি AKM শহীদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। মানব পাচার আইনে দণ্ডনীয় অপরাধ, কিন্তু মাদারীপুরের কালকিনিতে যেন তা চলছে প্রকাশ্যেই। দালাল চক্রের ফাঁদে পড়ে লিবিয়ায় গিয়ে নির্যাতনে মারা গেছেন 2 যুবক। প্রশ্ন উঠছে, কোথায় ছিল প্রশাসনের নজরদারি? জানাচ্ছেন জিয়াউদ্দিন লিয়াকত। খন্দকার হাবিবুর রহমান একসময় শিক্ষক হিসেবে পরিচিতি ছিল। 2022 সালেই বদলে যায় পরিচয়। অভিযোগ রয়েছে, হাবিবুর রহমান নেতৃত্বে গড়ে ওঠে শক্তিশালী মানব পাচার নেটওয়ার্ক। লিবিয়া হয়ে ইটালি পাঠানোর প্রলোভন দেখিয়ে কালকিনি ও ডাসার উপজেলার শতাধিক যুবকের কাছ থেকে আদায় করেন কোটি কোটি টাকা। সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান পদে তিনি কর্মরত ছিলেন। পরবর্তীতে সে রিজাইনপত্র দিয়ে অব্যাহতি নিয়েছে। বর্তমান সরকারের কাছে বলতে চাই, যেন যথাযথ ব্যবস্থার মাধ্যমে এই মানব পাচারকারীদের শাস্তি দেওয়া হয়। স্বপ্নের ইউরোপ নয়, তাদের গন্তব্য হয় লিবিয়ার বন্দিশালায়। সেখানেই চলে নির্যাতন, মারধর আর মুক্তিপণের চাপ। পরিবারের কাছ থেকে ফোন করিয়ে আদায় করে নেওয়া হয় 20 থেকে 25 লাখ টাকা। আমি বাজার চাই না কিছুই, আমি চাইছিলাম আমার ছেলের যদি লাশটাও দিতে পারতো,
আমার এক নাতি গেছে, আমার এক পুত্র গেছে। এখন দাবি হলো যে আমরা জানি আমার চাচাতোরা ফেরত পাই। আমরা আশা করি প্রশাসনের মাধ্যমে তাদেরকে অতি তাড়াতাড়ি বাংলাদেশে ফেরত আনবে। এই নির্যাতনে প্রাণ হারায় ইলিয়াস ও ফারুক। অভিযোগ মৃত্যুর পরও গোপন রাখা হয় কয়েকদিন। এখনও শতাধিক যুবক বন্দি অবস্থায় অসুস্থ মৃত্যুর ঝুঁকিতে। স্থানীয়দের দাবি প্রকাশ্যে চলছিল এই দালালি, কিন্তু কার্যকারী নজরদারি ছিল না। এ বিষয়ে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় জানতে পেরে ভিকটিমের বাড়িতে গেছিলাম, ভিকটিমের পরিবারের সাথে কথা বলছিলাম এবং তাদেরকে বলা হয়েছে যে আপনাদের এ বিষয়ে কোনো অভিযোগ থাকলে থানায় অভিযোগ দায়ের করার জন্য। তারা পরিষ্কারভাবে জানিয়েছে যে তারা এই বিষয়ে কোনো অভিযোগ দায়ের করবেন না। ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকা ছেড়ে পালিয়েছে মূল হোতা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। লিবিয়া থেকে লাশ ফেরত আনার যে বিষয়টি রয়েছে সেটি, এবং পাশাপাশি তারা যদি ভুক্তভোগী হিসেবে দোষী ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে চান সেক্ষেত্রে আইনি সহায়তা আমরা দিব। দুটি প্রাণ হারানোর পরও যদি দায় নির্ধারণ না হয় তাহলে প্রশ্ন থেকেই যায়, এই মানব পাচারের রুট কি এখনো সক্রিয়? আর কত মৃত্যু হলে নড়বে প্রশাসন? একটি স্বপ্ন, একটি ভুল সিদ্ধান্ত ও দালালের প্রলোভন, এই তিনে মিলে কেড়ে নিচ্ছে হাজার তরুণের প্রাণ। ঘর ছেড়ে যাওয়া, উন্নত জীবনের স্বপ্ন দেখে সব তরুণ পড়ছে দালাল চক্রের নির্মম নির্যাতনে। এখন প্রশ্ন জাগে, ফারুক ও ইলিয়াসের মতো আর কত তরুণের প্রাণ গেলে থামবে এসব মানব পাচার চক্রের বাণিজ্য? জিয়াউদ্দিন লিয়াকত, মাই টিভি, কালকিনি। সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই অগ্নিকাণ্ডের কারণে ফ্লাইটে কোনো ব্যত্যয় হয়নি। গত রাত 11টার দিকে এই ঘটনা ঘটে। আগুন লাগার প্রায় 8 ঘন্টার মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবুদ্দিন জানান, তাৎক্ষণিক খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং আধা ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যারাইভাল ইমিগ্রেশন সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে প্রায় 1 কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এখানকার ইন্টারনাল যে অ্যারেঞ্জমেন্ট আছে, অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে, সেটা প্রয়োগ করার সাথে সাথেই আমরা ফায়ার সার্ভিসকে খবর দিতে পেরেছি এবং তারাও দ্রুততম সময়ের মধ্যেই চলে এসেছে এখানে। এসে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখানে সার্ভার রুমে ঘটনাটি ঘটেছে, সেখানে ফ্রিজ ছিল, ফ্যান ছিল, সেগুলো তো অগ্নি লেগে গেলে সেগুলো তো আসলে হয়েই যায়। এটা আসলে ফায়ার সার্ভিসের রিপোর্টের প্রেক্ষিতে আপনার পরবর্তীতে পূর্ণাঙ্গভাবে জানা যাবে। গাজীপুরের মণিপুর এলাকায় কারখানার দূষণে চরম স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। দীর্ঘদিন ধরে কার্যক্রম চললেও নেই কোনো পদক্ষেপ। দ্রুত সমস্যার সমাধান চান এলাকাবাসী। প্রতিনিধি মাহবুবুল আলমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। এটি কোনো কুয়াশা নয়, কারখানার ধুলো আর তুলোর কণায় ঢেকে যাচ্ছে পুরো এলাকা। গাজীপুর সদর উপজেলার মণিপুর এলাকায় কারখানা থেকে প্রতিনিয়ত বের হচ্ছে এই দূষণ। ঘরবাড়ি, আসবাব, এমনকি খাবারও জমছে ধুলো। ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল ও স্বাভাবিক জীবনযাপন। রিসাইক্লিংয়ের যত ডাস্ট আছে, ডাস্ট আপনার এই যে এলাকার মধ্যে গাছের মুকুল হয় না, টিন নষ্ট হয়ে যাইতেছে। তারপরে বর্জ্য পানি গিয়া এলাকার মধ্যে কৃষি আবাদ হইতেছে না। তুলা ফ্যাক্টরি টিনের এই যে ঘরের টিন টুন সব নষ্ট করে ফেলাইতেছে। আর শ্বাসকষ্ট মানুষের রোগ দেখা দিতেছে বিভিন্ন ধরনের। শুধু বাতাস নয়, কারখানার বর্জ্যে দূষিত হচ্ছে আশেপাশের খাল ও জলাশয়। কালো, লাল, গোলাপি রঙের দুর্গন্ধযুক্ত পানি ছড়িয়ে পড়ছে চারিদিকে, যা সরাসরি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি। ঘর বাড়ি তো মানুষের নষ্ট হইতেই আছে, তাছাড়া পরিবেশ এত দূষিত হয়েছে যা ধারণার বাইরে। গাছে পরে আসে, বাড়ির নতুন টিনগুলো নষ্ট হয়, ফোলাফানের শ্বাসকষ্ট হয়। স্থানীয়দের অভিযোগ, কারখানায় নেই কোনো কার্যকর ডাস্ট কন্ট্রোল ব্যবস্থা, নেই বর্জ্য শোধনের সঠিক প্রক্রিয়া। এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তারা এই ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না, যাতে এই এলাকার মানুষ সুস্থ থাকতে পারে এবং স্বাভাবিক পরিবেশ আসে। অভিযোগ তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। আমি ইতিমধ্যেই আমার সংশ্লিষ্ট এলাকার যে কর্মকর্তা তাকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তাদের যে দূষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বা দূষণ সংঘটিত হচ্ছে সেই দূষণ চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই বিষয়টি আমরা যাচাই বাছাই করে জেনে এগুলো আমরা আইনানুগ যে বিধি মোতাবেক ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব। তামান্না সাদিকা, মাই টিভি। এবারে গ্রাম বাংলা।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় নিখোঁজ হওয়া 6 বছরের শিশু শরীফা খাতুন হত্যার ঘটনায় 48 ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির দুলাভাই অন্তরকে আটক করা হয়েছে। জানা যায়, উপজেলার আলীনগর ইউনিয়নের মকরমপুর গ্রামে নানার সঙ্গে তফসির মাহফিলে এসে গত শুক্রবার বিকেলে নিখোঁজ হয় শরীফা খাতুন। এ ঘটনায় তার নানা গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রোববার দুপুরে সন্দেহভাজন হিসেবে শিশুটির দুলাভাই অন্তরকে আটক করা হয়। অন্তর বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্রামের ইব্রাহিমের ছেলে। পরে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে বিকেলে মকরমপুর এলাকার একটি ধানের জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশু শিক্ষার্থীদের শিক্ষায় অনুপ্রেরণা যোগাতে যশোরের বাঘারপাড়া আল আমান মার্কাজুল উম্মা মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ হাফেজ মাওলানা আমানুল্লাহ আমানের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন যশোর 4 আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন রায়পুর ইউনিয়ন জামায়াতের আমির গোলাম ইয়াহিয়া, প্রধান আলোচক ইসলামী ব্যাংক বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ডক্টর মেসবা উদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাংলাদেশের স্পোর্টসকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দেশের 64 জেলায় একযোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন করে স্পোর্টস উদ্বোধন করবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রধানমন্ত্রী নতুন করে স্পোর্টস কার্যক্রমের প্রধান উদ্বোধন করবেন সিলেট জেলা থেকে, যা শুরু হবে আগামী 30 এপ্রিল থেকে। রোববার বিকেলে সাভারের আশুলিয়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি পরিদর্শন শেষে তিনি এই কথা জানান। এ সময় তিনি বিকেএসপির শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলার ডিসপ্লে উপভোগ করেন। এ সময় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশের স্পোর্টসকে আমরা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা আগামী 30 এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে তার উপস্থিতির মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নতুন করে স্পোর্টস সিলেট থেকে একযোগে বাংলাদেশের 64টি জেলায় আমরা একসাথে উদ্বোধন করব ইনশাআল্লাহ। এবারে খেলার সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালনা পর্ষদে চলছে অস্থিরতা। একের পর এক পরিচালকদের পদত্যাগের হিড়িক পড়েছে, যাদের কারো কারো বিরুদ্ধে নানা অনিয়ম, ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগে জাতীয় ক্রীড়া পরিষদ দ্বারা তদন্ত কমিটির প্রতিবেদন ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া হক মোয়ের প্রতিবেদনে। বেশ কয়েকজন পরিচালক পদত্যাগ করার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে চলছে চরম অস্থিরতা। গেল বছরের অক্টোবর মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আমিনুল ইসলাম বুলবুল। তবে অভ্যন্তরীণ নানা কোন্দল, অনিয়মের বিরুদ্ধে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি এর 5 জন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে ইতিমধ্যেই, যার প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্ধারিত 15 কার্যদিবসের আগেই জমা দেওয়া হয়েছে, যার উপর নির্ভর করছে বর্তমান বিসিবির এই কমিটি থাকবে নাকি নতুন কমিটি গঠন হবে। এদিকে খেলার মাঠে দেখা গেল চিরচেনা খেলোয়াড়দের সেই অনুশীলনের চিত্র। আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি20 সিরিজের সেরাটা দিতে নিজেদের প্রস্তুত করে নিচ্ছে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বর্তমান কমিটিতে থাকা 25 জন পরিচালকের মধ্যে 7 জন পরিচালক ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। রয়েছে নানা অভিযোগ। এর মাঝে গুঞ্জন জোরালো হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন এই কমিটি খুব শীঘ্রই ভেঙে যেতে পারে, যা শুধু সময়ের অপেক্ষা। তবে এ সকল কারণে খেলোয়াড়দের অনুশীলন যেন থেমে নেই। মিরপুরের স্টেডিয়াম থেকে সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা।